বৌমা, আমাকে এক কাপ চা করে দাও তো। ইস, কি যে এক ঠান্ডা পড়েছে, গরম গরম এক কাপ চা খেলে একটু ভালো লাগবে। ধুর, এইমাত্র টিভি দেখতে বসলাম আর অমনি এনে আবদারের শেষ নেই। যত সব আদিক্ষেতা। এই বুড়িকে যদি বাড়ি থেকে বিদায় করতে পারতাম তাহলে শান্তিতে থাকতে পারতাম। এরপর কাকুলি চা বানাতে চলে যায় আর কিছুক্ষণ পর এক কাপ চা করে নিয়ে আসে। হে নিন মা, আপনার চা। কি কাকুলি, তুমি এখনো তৈরি হওনি কেন? আজ তো আমাদের পার্কে যাওয়ার কথা ছিল। তুমি একটু অপেক্ষা করো কালু, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। শোন রে বাবা, গত ছুটির দিনেই তো ঘুরতে গেলি, তাছাড়া আজ একটু বেশি ঠান্ডা পড়েছে, তাই তোরা বাড়ি থেকে কোথাও যাস না কেমন? এই বুড়িটা আজকাল আমাদের দুজনকে নিয়ে বড্ড বেশি ভাবছে। না না, যেভাবেই হোক এই বুড়িকে এখান থেকে তাড়াতেই হবে। এ কি বৌমা, এটা তুমি কি করলে? ইচ্ছে করে এত দামি কাপটা ভেঙে ফেললে? এই তো ঘড়িতে 5টা বেজে গেছে, তার মানে এক্ষুনি কালু অফিস থেকে বাড়িতে আসবে। এক্ষুনি আমাকে অভিনয়টা শুরু করতে হবে। ওরে বাবারে, ওরে মারে, এটা আপনি কি করলেন মা? এত গরম চাগুলো আমার শরীরে কেন ফেলে দিলেন? কেন মা, কেন? ওরে বাবারে, চলে গেল রে, চলে গেল। তুমি এসেছো কালু, দেখো দেখো, তোমার মা আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। আমি যাইনি জন্য তোমার মা গরম চা আমার শরীরে ফেলে দিয়েছে। আমি আর এই বাড়িতে থাকবো না কালু, থাকবো না এই বাড়িতে। এসব তুমি কি বলছো বৌমা? আমার নামে এতগুলো মিথ্যে কথা কেন বলছো তুমি? চুপ করো মা, আমি অনেকদিন থেকে দেখছি তুমি আমার বউকে মোটেও সহ্য করতে পারে না, তাই আজই তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার বাড়িতে আমি আমার বউকে নিয়ে অনেক সুখে থাকতে চাই। সত্যিটা না জেনে তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস রে বাবা? আচ্ছা ঠিক আছে, আমার জন্য যদি তোদের সুখ নষ্ট হয় তবে আমি তোদের বাড়ি থেকে চলে যাচ্ছি। এরপর কামিনী বৃদ্ধা কাঁদতে কাঁদতে কালুর বাড়ি থেকে চলে যায় আর গাছের নিচে গিয়ে কাঁদতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। এদিকে চারদিকে কুয়াশা যেন কামিনী বৃদ্ধাকে ঘিরে ধরে। ঠিক এমন সময় ওই পথ দিয়ে টুনি যাচ্ছিল আর সে কামিনী বৃদ্ধাকে শীতে কাঁদতে দেখে তার কাছে এগিয়ে আসে। কি ব্যাপার বুড়িমা, এত শীতে তুমি গাছের নিচে দাঁড়িয়ে কাঁপছো কেন? আর তাছাড়া কিছুক্ষণ পর তো রাত হয়ে যাবে, তুমি বরং বাড়ি চলে যাও। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই রে মা, আমি যে এক অভাগী মা, আর তাই তো। এরপর কামিনী বৃদ্ধা টুনিকে তার ছেলের বউয়ের অত্যাচারের কথা খুলে বলে। সবই তো শুনলি রে মা, এখন বল ওই বাড়িতে আমি কোন মুখ নিয়ে যাব? কেউ নেই রে মা, আমার যে কেউ নেই। কেঁদো না বুড়িমা, যার কেউ নেই তাদের জন্য আমি আছি। তুমি আজকে থেকে আমার আশ্রমে থাকবে। আমার আশ্রমে অনেকগুলো অনাথ ছানা থাকে, তুমি বরং ওদের ঠাম্মি হয়ে ওদের সাথে থাকবে। এসো বুড়িমা, এসো। এরপর টুনি কামিনী বৃদ্ধাকে নিয়ে তার অনাথ আশ্রমে চলে যায় আর টুনিকে ফিরে আসতে দেখে সব ছানারা টুনির কাছে চলে আসে। মাসি, ও মাসি, তুমি আমাদের জন্য ফল নিয়ে এসেছো? না রে মা, আমি তোদের জন্য ফল আনতে পারিনি, তবে আমি তোদের জন্য একজন ঠাম্মি নিয়ে এসেছি। আজকে থেকে তোদের ঠাম্মি আমাদের সাথে থাকবে। কি মজা, কি মজা, ঠাম্মি এসেছে। ঠাম্মি এসেছো? ও ঠাম্মি, তুমি আমাদের সাথে খেলবে? বলো না ঠাম্মি, বলো না। হ্যাঁ রে দিদি ভাই, আজকে থেকে আমি তোদের সাথে খেলবো, তোদেরকে রূপকথার গল্প শোনাবো। আজকে থেকে তোরাই যে আমার আপনজন। কালু, এই কালু, আগে তো মায়ের জন্য কোথাও ঘুরতে যেতে পারতাম না। চলো না কালু, আজকে আমরা ঘুরতে যাই। কিন্তু কাকুলি, আজকে তো আমার অফিস যেতেই হবে, কারণ অফিসে যে আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আমার থেকে তোমার অফিস বেশি গুরুত্বপূর্ণ?
ঠিক আছে, আমি আজ বাপের বাড়িতে চলে যাব, থাকবো না আমি এখানে। ঠিক আছে কাকুলি, আর রাগ করে থেকো না, আমি আজকে অফিসে যাব না। এরপর কালু কাকুলি ঘুরতে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। কি ব্যাপার কালু দাদা, কাল অফিসে একটা জরুরি মিটিং থাকা সত্ত্বেও তুমি অফিসে আসোনি কেন? মানে স্যার, কাল হঠাৎ করে আমার অনেক জ্বর উঠেছিল, তাই অফিসে আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যে যার কাজে মনোযোগ দাও। আর এই নাও কালু দাদা, এই ফাইলগুলো তুমি পূরণ করে কালকের মধ্যে জমা দিবে। এরপর সবাই যে যার কাজ করতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে, আর কালুও নিজের বাড়িতে চলে আসে। যাক বাবা, একটুর জন্য বেঁচে গিয়েছি, তা না হলে আজই আমার চাকরিটা চলে যেত। একা একা কি বিড়বিড় করছো? এসো, তোমার জন্য খাবার বেড়ে রেখেছি। কি এতগুলো কাজ নিয়ে এসেছে কালু? এতগুলো কাজ করলে তো কালু আমার বান্ধবীর জন্মদিনে অংশগ্রহণ করতে পারবে না। আমার এত ধনী বান্ধবীর জন্মদিন, নিশ্চয়ই অনেক দামি দামি খাবারের আয়োজন করা হবে। না না, এই জন্মদিন কোনো মতেই মিস করা যাবে না। আমি বরং... কি ব্যাপার কাকুলি, আমাকে খেতে আসতে বলে তুমি কোথায় চলে গিয়েছিলে? দাও তো দাও, তাড়াতাড়ি খাবার দাও। এরপর কাকুলি ও কালু মিলে একসাথে বসে খাবার খেতে থাকে। কি, আমার ফাইলগুলো কোথায় গেল? কাকুলি, এই কাকুলি, তুমি আমার অফিসের ফাইলগুলো দেখেছো? না না, আমি তো কোনো ফাইল দেখিনি। আমি তো তোমাকে খালি হাতে বাড়িতে আসতে দেখলাম। এসব তুমি কি বলছো? তাহলে কি ভুল করে ফাইলগুলো অফিসে রেখে এলাম? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। কাল সকাল সকাল অফিসে গিয়ে সব কাজ শেষ করতে হবে, তা না হলে আমার চাকরিটা চলে যাবে। তাই করো কালু, তবে তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আজ রাত 12টার পর আমার বান্ধবীর জন্মদিন, তাই আমাদের ওর জন্য 10,000 টাকার উপহার কিনতে হবে। চলো কালু, এক্ষুনি আমাদের মার্কেটে যেতে হবে। যেমন কথা তেমন কাজ। এরপর কালু ও কাকুলি মার্কেট থেকে অনেক দামি একটি উপহার কিনে নিয়ে বান্ধবীর জন্মদিনে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আজ কয়েকদিন থেকে খেয়াল করছি তোমার কাজে কোনো মনোযোগ নেই। আমার এতগুলো ফাইল নাকি তুমি হারিয়ে ফেলেছো। ওই ফাইলে আমার অফিসের সারা বছরের হিসেব নিকেশ করা আছে। তোমাকে আমি 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার মধ্যে সবগুলো ফাইল খুঁজে না দিলে আমি তোমাকে চাকরি থেকে তাড়াবো। তার সাথে তোমার বাড়ি জমি জমা সব বিক্রি করে আমার জরিমানা নিব। এই কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। এদিকে কালু অফিস থেকে বাড়িতে এক এক করে ফাইলগুলো খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে ফাইলগুলো খুঁজে পায় না। এদিকে দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে যায়, আর টোনাও এসে কালুকে কাজ থেকে তাড়িয়ে দেয়। হ্যাঁ কালু, আমরা এখন কোথায় যাব? আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। শুনুন শুনুন শুনুন, গত বছরে যারা যারা আর ডিজিটাল সার্ভিসে লটারি কেটেছো তাদের মধ্যে বিজয়ীর নাম পাওয়া গেছে। আমাদের বিজয়ী হলো কামিনী বৃদ্ধা, শিমুলতলি বনের কামিনী বৃদ্ধা। তাই আমরা কামিনী বৃদ্ধাকে 2 লক্ষ টাকা পুরস্কার ও একটা ফ্ল্যাট বাড়ি নেয়ার জন্য আর ডিজিটাল সার্ভিসে আসার অনুরোধ করছি। শুনুন শুনুন শুনুন। মা, আমার বৃদ্ধা মা, আমার মা লটারি জিতেছে, আমার মায়ের নামে ফ্ল্যাট বাড়ি দিবে। শুধু কি তাই, সাথে 2 লক্ষ টাকাও দেবে। চলো কালু, আমরা আমাদের মায়ের কাছে যাই, মা নিশ্চয়ই আমাদের আশ্রয় দেবে। আজ আমি অনেক খুশি রে মা, কারণ আমার দিদি ভাইয়েরা এই ছোট্ট আশ্রমে অনেক কষ্ট করে দিন রাত কাটায়, আর ভালো মন্দ কিচ্ছু খেতে পারে না। তাই আমার 2 লক্ষ টাকা দিয়ে এদের জন্য ভালো একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। এ কি, কারা তোমরা, আর আমার আশ্রমে কেন এসেছো? আমরা অনেক বিপদে পড়ে আমাদের মায়ের কাছে আশ্রয় চাইতে এসেছি। মা, তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি আমাদেরকে একটু আশ্রয় দাও মা। ও, তার মানে তোমরাই বুড়িমার ছেলে বৌমা, যারা বুড়িমাকে বাড়ির বোঝা মনে করে তাড়িয়ে দিয়েছিলে। এখন তোমরা এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। বুড়িমার এখন সব কষ্ট দূর হয়ে গেছে। তোমাদের মতো ছেলে বৌমার দরকার নেই বুড়িমার। বুড়িমা, তুমি ওদেরকে তাড়িয়ে দাও।
না রে মা, ওরা আমাকে তাড়িয়ে দিলেও আমি ওদেরকে তাড়িয়ে দিতে পারবো না, কারণ আমি ওদের মা। আর মা হয়ে ছেলের কষ্ট নিজের চোখে দেখে সহ্য করতে পারবো না। মায়ের ভালোবাসা একজন সন্তানের প্রতি কখনো কমে না, অথচ আমরা সন্তানেরা সেই বৃদ্ধা মাকে বাড়ির বোঝা মনে করে ঘর থেকে তাড়িয়ে দেই, যা আমাদের একেবারেই করা উচিত নয়। বরং বৃদ্ধা মাকে সবসময় সেবা যত্ন করা উচিত। ঠিক বলেছিস টুনি, যে মাকে আমি মিথ্যে বলে তাড়িয়ে দিয়েছিলাম, সে মা আমাদেরকে ক্ষমা চাওয়ার আগেই কাছে টেনে নিল। আমরা অন্যায় করেছি মা, আপনি আমাদের ক্ষমা করে দিন। কি, তার মানে সেদিন তুমি আমার মায়ের নামে মিথ্যে কথা বলেছিলে? আমি আজই তোমাকে বাপের বাড়িতে রেখে আসবো। হ্যাঁ কালু, আর আমি তোমার ফাইলগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ রে বাবা, তুই বৌমাকে ক্ষমা করে দে, বৌমা নিজের ভুল বুঝতে পেরেছে। এরপর কালু ও কাকুলি তাদের বৃদ্ধা মাকে নিয়ে ফ্ল্যাট বাড়িতে সুখেই দিন কাটাতে থাকে। এদিকে টুনির অনাথ আশ্রমে কামিনী বৃদ্ধা 1,00,000 টাকা দান করে, আর অনাথ ছানারাও সুখে আনন্দে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, মা কখনোই সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, তাই আমাদের উচিত মাকে বোঝা মনে না করে মায়ের মর্যাদা দেয়া। বনে এত খরা হয়েছে যে কোনো চাষবাস কিছুই করতে পারছি না, বনের সব জমি ফেটে গেছে। এভাবে চললে যে আমাদের না খেয়েই মরতে হবে। কিরে টুনি, কোদাল নিয়ে এলি যে, জমি চাষ করতে এসেছিস নাকি? হ্যাঁ গো কালু দাদা, কি করবো বলো? কতদিন আর এভাবে বাসায় বসে থাকবো? এই খরা কবে শুরু হয়েছে, ভালো হওয়ার কোনো নামই নেই। টনি, তুই বেকার বেকার এত কষ্ট করছিস। টুনি, তোর মাথাটা তো গেছে নাকি বলতো? এই খরায় জমি চাষ করে কি হবে? কোনো কিছুই তো আর রোপণ করতে পারবি না। দেখছিস না বনের সব গাছপালা শুকিয়ে যাচ্ছে। এবার দেখছি টুনি, তোর মাথা সত্যি খারাপ হয়ে গেছে। আচ্ছা, তোকে বুঝি আমার লাভ হবে না, তোর যা ইচ্ছে কর গিয়ে। কালু দাদা, চলো আমরা চলে যাই। এসব বলে কালু আর শালিক সেখান থেকে চলে যায়, আর টুনি এই রোদে কষ্ট করে জমির মাটি কাটতেই থাকে। আর এভাবেই দেখতে দেখতে অনেক বেলা হয়ে যায়। টুনি সারা দিনে জমির সামান্য একটু জায়গা কাটতে পেরেছে। যেটুকু কাটতে পেয়েছি এটুকুই অনেক। বাসায় বসে না থেকে প্রতিদিন একটু একটু করে কাটলে ঠিক একদিন সফলতা আসবে। আমি কখনোই হাল ছাড়বো না, আমাকে কষ্ট করতেই হবে, নয়তো বেঁচে থাকা আরো কষ্টকর হয়ে পড়বে। টুনি এসব বলে সেখান থেকে চলে যায়, আর এভাবেই টুনি প্রতিদিন জমিতে এসে জমি কাটতে থাকে। কাটতে কাটতে টুনি একদিন হঠাৎ এক পুরনো বইয়ের পাতা তার জমিতে কুড়িয়ে পায়। দেখি, এটা আবার কি? এ মা, এটা তো বইয়ের পাতা। এখানে মনে হচ্ছে কিছু একটা লেখা আছে, কিন্তু কি লেখা আছে? আমি তো পড়াশোনা জানি না, এটা তো পড়তেও পারবো না। আমি বরং এই বইয়ের পাতাটা মোরল মাসের বাসায় নিয়ে যাই, মোরল মাসের নিশ্চয়ই এটা পড়তে পারবে। এরপর টুনি বইয়ের পাতাটা নিয়ে মোরলের বাসার উদ্দেশ্যে রওনা হয়, আর এক পর্যায়ে টুনি মোরলের বাসায় চলে আসে। টুনি মোরলকে ডাকতে থাকে, মোরল মশাই, মোরল মশাই, আপনি বাসায় আছেন? কি হয়েছে রে টুনি, তুই এভাবে চিৎকার করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু না মোরল মশাই, আমি এই বইয়ের পাতাটা আমার জমিতে কুড়িয়ে পেলাম। বইয়ের পাতায় কিছু লেখা আছে, আপনি কি আমাকে পড়ে শোনাবেন? ঠিক আছে, দে দেখি কি এমন লেখা আছে এই পাতায়। এই যে, এই নিন মোরল মশাই। এখানে লেখা আছে যে সুন্দরবনে একদিন বিশাল খরা শুরু হবে। সেই খরায় বনের সব জমি ফেটে যাবে, গাছপালা শুকিয়ে যাবে। একদিন এই খরার কারণে বনের সবাই মরে যাবে। সুন্দরবনে পাহাড়ের পাশে এক ডাইনি বসবাস করে। ওই ডাইনি পারে একমাত্র সুন্দরবনের খরা দূর করতে। ডাইনির আদেশ যদি কেউ পালন করতে পারে, তবে এই ডাইনি তার কয়েকটা আবদার পালন করতে পারে, কিন্তু ওই ডাইনির কাছে যাওয়া অনেক বিপদ। সুন্দরবন, তার মানে এটাই তো আমাদের বন। তারপর কি লেখা আছে মোরল মশাই? তারপর যে কি লেখা আছে কিছুই তো বোঝা যাচ্ছে না, লেখাগুলো মিশে যাচ্ছে। অনেক পুরনো বই হয়তো। এই বইয়ের পাতা পেয়ে তো ভালোই হলো। ডাইনির আদেশ যদি আমি পালন করতে পারি, তাহলে ডাইনি আমার কয়েকটা আবদার পালন করবে। আমি তো ডাইনির কাছে অনেক স্বর্ণ মুদ্রা চাইবো, তাহলে অনেক অনেক বড় লোক হতে পারবো। মোরল মশাই,
যেভাবে হোক আমাকে সেখানে যেতে হবে। আমাদের বনের সবাইকে যে রক্ষা করতে হবে, নয়তো এভাবে থাকলে আমরা সবাই মরে যাব। না না, টুনিকে সেখানে যেতে দেয়া যাবে না। টুনি সেখানে গেলে টুনি বড়লোক হয়ে যাবে। যেভাবেই হোক টুনিকে আটকাতে হবে। না মানে, টুনি তুই ওখানে যেতে পারবি না তো, ওখানে অনেক বিপদ আছে। যতই বিপদ থাক না কেন মোড়ল মশাই, আমি সব বিপদ পেরিয়েই যাব। টুনি তো আমার কথাই মানছে না। না না, টুনির আগেই আমাকে সেখানে পৌঁছতে হবে। এরপর টুনি সেই পাহাড়ের পাশে ডাইনির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, আর মোড়লও অন্য পথ দিয়ে সেখানে যাওয়ার জন্য বের হয়। টুনি সেখানে যাওয়ার আগেই মোড়ল ডাইনির কাছে পৌঁছে যায়। এই ছোট পাখি, তুই এখানে কি করছিস শুনি? তোর বুকে ভয় নেই নাকি? আমি তোমার কাছে এসেছি ডাইনি। আমি এক বইয়ের পাতায় পড়েছি, তোমার যদি আদেশ পালন করতে পারি তবে তুমি আমার আবদার পালন করবে। তুই যা পড়েছিস সব সঠিক পড়েছিস, কিন্তু তুই যদি আমার আদেশ পালন করতে না পারিস তবে আমি তোকে খাবার বানিয়ে এই গাছে ঝুলিয়ে রাখবো। আদেশ পালন করার জন্য তুই রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। প্রথম আদেশ হচ্ছে তোর হাতে করে সূর্যের আলো আমাকে এনে দিতে হবে। এমা, এটা আবার কেমন আদেশ? সূর্যের আলো কোনোদিন হাতে আনা যায় নাকি? ডাইনি, আমার পক্ষে সূর্যের আলো হাতে আনা সম্ভব হবে না। তুই প্রথমবারই হেরে গেলি। শোন, দ্বিতীয় আদেশ, ওই যে গর্ত দেখা যাচ্ছে ওখানে আমার আগেই তোকে গিয়ে তোর যে কোনো কিছু ফেলে দিতে হবে। আর তোর আগে আমি যদি আমার হাতের এই খাবারটা ফেলি তবে তুই হেরে যাবি। ঠিক আছে, তবে চলো। এরপর ডাইনি আর মোড়ল একসাথে সেই গর্তের দিকে যেতে থাকে। মোড়লের আগেই ডাইনি সেখানে গিয়ে গর্তে তার হাতের খাবার ফেলে দেয়। তুই দ্বিতীয় আদেশেও হেরে গেলি, এবার তোর আর নিস্তার নেই। এই বলে ডাইনি জাদু করে মোড়লকে খাবার বানিয়ে গাছে ঝুলিয়ে দেয়। আর এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টুনিও সেই ডাইনির কাছে চলে আসে। এই পাখি, তুই আবার কোথা থেকে এলি? ডাইনি, আমি তোমার সব আদেশ পালন করার জন্য এসেছি। তুই তবে সব জেনে শুনে এসেছিস তো? আদেশ পালন করতে না পারলে কিন্তু সবার মতো তোকেও এই গাছে খাবার বানিয়ে ঝুলিয়ে রাখবো। রে বাবা রে, খাবার ধরা গাছ! ডাইনি আমাকে খাবার বানিয়ে রাখবে। যেভাবেই হোক ডাইনির আদেশ আমাকে পালন করতেই হবে। ডাইনি, তুমি আমাকে আদেশ করতে পারো। সূর্যের আলো তোর হাতে করে আমাকে এনে দিতে হবে, এটাই তোর প্রথম আদেশ। সূর্যের আলো হাতে করে আনা যায় নাকি? সূর্যের আলো কিভাবে হাতে আনবো? হ্যাঁ, একটা উপায় পেয়েছি। ডাইনি, এক্ষুনি তোমাকে সূর্যের আলো এনে দিচ্ছি। টুনি ডাইনিকে এসব বলে নদীর পাশে চলে যায়। টুনি পদ্ম পাতায় কিছু পানি নিয়ে ডাইনির কাছে চলে আসে। না, পাখিটা তো পালায়নি, পাখির সাহস আছে বটে। ওই সূর্যের আলো নিয়ে এসেছিস? এই দেখো ডাইনি, আমার হাতে সূর্যের আলো। তুমি হাতে নাও, তোমার হাতেও যাবে। বাহ ছোট পাখি, তোর মাথায় তো বেশ বুদ্ধি। এই পর্যন্ত কেউ পারেনি এই কাজ করতে, তুই একমাত্র সেটা করে দেখালি। আমি তোকে আর একটা আদেশ পালন করতে বলবো, পারলে আমি তোর সব আবদার পালন করব। কিসে আদেশ ডাইনি? দ্বিতীয় আদেশ হচ্ছে আমার আগে তোকে ওই গর্তে তোর যে কোনো জিনিস ফেলে দিতে হবে। আর যদি আমি তোর আগে গিয়ে আমার হাতের এই খাবার সেই গর্তে ফেলে দেই তবে তুই হেরে যাবি। আচ্ছা ঠিক আছে, রাজি। আমাকে আগে ওই গর্ত ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তুই গিয়ে দেখে আয়। এরপর টুনি সেই গর্তের কাছে চলে আসে আর তার শরীর থেকে একটা পালক খুলে সেই গর্তে ফেলে দেয়। ডাইনি, তবে চলো শুরু করি। এরপর ডাইনি আর টুনি একসাথে ছুটে চলে যায় আর টুনির আগে ডাইনি সেই গর্তের কাছে চলে আসে। এই ছোট পাখি, তুই তো এবারও জিতে গেলি রে। সত্যি তোর সাহস আর বুদ্ধির তুলনা হয় না। তুই আমার সব আদেশ পালন করেছিস।
আমাদের বনকে তুমি রক্ষা করে দাও, বনের খরা দূর করে দাও, বনের কেউ যেন খরার কারণে মরে না যায়। এই না ছোট পাখি, এগুলো জমিতে ছিটিয়ে দেবে, সব আগের মতো হয়ে যাবে। তোর আর কোনো আবদার থাকলে বলতে পারিস। তুমি বলছো এই পর্যন্ত এখানে যারা যারা এসেছে সবাইকে তুমি এই খাবার ধরা গাছে ঝুলে রেখেছো। আমার এই একটাই আবদার, তুমি সবাইকে মুক্ত করে দাও। ঠিক আছে, তবে তাই হবে। এ কি মোড়ল মশাই, আপনি এখানে? আপনাকে না বাসায় দেখে আমি এখানে এলাম। হ্যাঁ রে টুনি, আমি খুব লোভ করেছিলাম। আমি অতিরিক্ত লোভের কারণে তোর আগে আমি এখানে এসেছি। তার আগে এসে আমি এই বিপদে পড়েছি। টুনি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। তুই আমাদের সবাইকে মুক্ত করেছিস। তোর মতো বড় মনের পাখি আর কোথাও নেই। আমি আমার কাজের জন্য অনেক অনুতপ্ত টুনি। লোভ করেছে আপনি বিপদে পড়েছেন, সেটা তো আপনি বুঝতে পেরেছেন। এর থেকে আর কি হতে পারে মোড়ল মশাই? এরপর থেকে লোভ করে এত ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন না মোড়ল মশাই। এরপর থেকে সবাই সুখী জীবনযাপন করতে থাকে। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত লোভের ফল জীবনে কত বড় ঝুঁকিপূর্ণ বয়ে আনে। তাই অতিরিক্ত লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কুয়াশার চাদর মোড়ানো এক অপরূপ শীতের সকালে চারদিকে হলুদ সরিষা ফুলের হাসিতে যেন প্রকৃতি মেতে উঠেছে। আর এই মিষ্টি সকালে টুনি ব্যস্ত তার কাজে। আহ, কি সুন্দর একটা শীতের সকাল। চারপাশের পরিবেশ দেখে যেন মন একেবারে ভরে যাচ্ছে। মা, তুমি এই সকাল সকাল সরিষা ফুলগুলো তুলছো কেন? কি করবে এই সরিষা ফুলগুলো দিয়ে? এই সরিষা ফুলগুলো দিয়ে মুচমুচে বড়া বানাবো রে মা। দেখিস, খেতে অনেক মজা হবে। কি সরিষা ফুলের বড়া? হ্যাঁ রে মা, হ্যাঁ। চল এখন বাড়িতে যাই, গিয়ে সরিষা ফুলের বড়া বানাবো। আচ্ছা ঠিক আছে মা, চলো। এ কথা বলে তারা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে যান্ত্রিক শহরে দিন কাটে সুখী কবুতরের। ইটের দেয়ালে ঘেরা এই খাঁচাবন্দি জীবনে তারা হাঁপিয়ে উঠেছে। ধুর, আর ভালো লাগছে না এই ধুলো মাখা শহরে থাকতে। চলো না আমরা বনে চলে যাই। তুমি ঠিক বলেছো সুখী, অনেকদিন হয়ে গেছে বনে যাওয়া হয়নি। শুনলাম বুড়িমাও নাকি অসুস্থ, বুড়িমাকে দেখতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। এই সুযোগে না হয় বুড়িমাকেও দেখা হবে আর গ্রামেও থাকা হবে। ঠিক আছে, চলো। এমনিতেও আমাদের থাকার জায়গা তো ওই বনেই। চলো ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাই। টোনা, তুমি বাড়িতেই থেকো, আমি একটু বুড়িমার বাড়িতে গিয়ে বড়াগুলো দিয়ে আসছি আর দেখেও আসি বুড়িমার শরীরটা কেমন এখন। আচ্ছা ঠিক আছে টুনি, যাও তুমি। আর পারলে একটু তাড়াতাড়ি ফিরে এসো, আমাকে আবার কালু দাদার দোকানে যেতে হবে কাজে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কে রে, কে আমার বাড়িতে এসেছে? কে? আমি গো বুড়িমা, তোমার জন্য একটু বড়া বানিয়ে এনেছি। ওঠো, খেয়ে নাও তো দেখি এক্ষুনি। অনেক মজা হয়েছে রে টুনি, তবে আমার না একটা জিনিস কদিন হয় খুব খেতে মন চাচ্ছে। কি বুড়িমা, তোমার কি খেতে মন চাইছে বলো আমাকে, আমি তোমাকে এনে খাওয়াবো। আসলে আমার না তোর হাতের তৈরি পিঠা খেতে মন চেয়েছে। আমাকে একটু পিঠা করে এনে খাওয়াবি রে মা? হ্যাঁ বুড়িমা, কেন খাওয়াবো না বলো? আজ তো আর হবে না, আমি বরং কাল তোমায় আমার হাতের বানানো পিঠা খাওয়াবো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। কবুতর আর সুখী যদি আমাকে দেখতে আসতো তাহলে আমার আরো ভালো লাগতো। তুমি চিন্তা করো না বুড়িমা, দেখো ওরা ঠিক তোমায় দেখতে আসবে। এখন আমি গেলাম গো বুড়িমা। এ কথা বলে টুনি সেখান থেকে বাড়িতে চলে আসে। পরের দিন সকালে যখন টোনা কাজে বের হবে তখন শোনো টোনা, গতকাল বুড়িমা আমার হাতের পিঠা খেতে চেয়েছি। তুমি একটু ফেরার সময় চিনি গুড় আর নারকেল নিয়ে এসো তো।
আচ্ছা ঠিক আছে, সে না হয় নিয়ে আসবো। এখন গেলাম। আর কিছু কি লাগবে পিঠা বানাতে? না না, আর কিছু লাগবে না, এখন যাও তুমি। চালগুলো ভিজিয়ে রাখি, যেহেতু শীতকাল তাই ভাপা পিঠা বানাবো, এতে আমাদেরও খাওয়া হয়ে যাবে। কালু দাদা, তোমার দোকান থেকে আমাকে একটা নারকেল আর গুড় দাও না, পরের মাসের বেতন থেকে না হয় কেটে নিও। বাপরে বাপ, কি রে টোনা, গুড় আর নারকেল দিয়ে কি করবি? বাড়িতে কোনো আয়োজন আছে নাকি? না না কালু দাদা, আসলে ওই অসুস্থ বুড়িমা নাকি টুনির হাতের পিঠা খেতে চেয়েছে, তাই আর কি। দুমুটো চাল কেনার সামর্থ্য নেই, সে আবার পিঠা খাওয়াবে বুড়িমাকে। ঠিক আছে, নিয়ে যা নারকেল গুড়। কালু মালিক হওয়ায় টোনা মুখ বুজে তার কথাগুলো সহ্য করে গুড় নারকেল নিয়ে বাড়িতে চলে আসে। আর টুনি সেগুলো দিয়ে সুন্দর করে পিঠা বানিয়ে মিনু বৃদ্ধার জন্য নিয়ে যায়। বুড়িমা, এই নাও, তোমার জন্য মজার মজার পিঠা বানিয়ে এনেছি, দেখো। কই দেখি দেখি, একটু খাই। বুড়িমা, এই দেখো, আমরা চলে এসেছি তোমার সাথে দেখা করতে। এ মা, তোরা চলে এসেছিস, আমি তো অনেক খুশি হয়েছি। কতদিন পর তোদের দেখলাম। কিরে টুনি, তুই এখানে কি করছিস? এই তো পিঠা নিয়ে এসেছিলাম, বুড়িমা খেতে চেয়েছিল বলে। কি পিঠা এনেছিস? কই কই সেই পিঠা দেখি, আমরাও একটু খেয়ে দেখি। বাহ, টুনির হাতের পিঠা তো দেখছি ভারী মজা খেতে। এই টুনি, তোরা বাজারে পিঠার দোকান দিলে কিন্তু মন্দ হবে না। হ্যাঁ রে টুনি, তোর কবুতর দাদা একদম ঠিক বলেছে। কালু দাদা, মাস শেষ হওয়ার তো মাত্র 2-3 দিন বাকি আছে, আমাকে আমার পারিশ্রমিকটা দিয়ে দাও না, আসলে টাকার একটু দরকার তো। ঠিক আছে, দিচ্ছি, এই নে তোর পারিশ্রমিক। কালু দাদা, এখানে তো কম আছে, নারকেল আর গুড়ের দাম রাখলেও তো এত কম পাওয়ার কথা নয়। এই মাস থেকে তোর পারিশ্রমিক আমি কমিয়ে দিয়েছি, কারণ তুই খুব কাজে ফাঁকি দিস। এভাবে বলছো কেন? আমার জানা মতে আমি তোমার কোনো কাজে ফাঁকি দেইনি, এভাবে অকারণে তুমি আমার পারিশ্রমিক কমাতে পারো না। হ্যাঁ, চুপ কর তো, কাজ করতে হলে কর, নইলে কাজ ছেড়ে চুপচাপ চলে যা। ঠিক আছে, আমি তোমার কাজ ছেড়ে দিলাম, এভাবে কাজ করা সম্ভব নয়। এ কথা বলে টোনা বাড়িতে চলে আসে। আর এভাবে সারা দিন কেটে রাত নেমে আসলে টোনা টুনিকে কালুর ব্যবহারের কথা খুলে বলে। কি, তুমি কাজ ছেড়ে দিয়েছো? এখন আমাদের কি হবে টোনা? এত চিন্তা করো না, ঠিক কিছু একটা হয়ে যাবে, এভাবে ওখানে কাজ করা সম্ভব নয় টুনি। আচ্ছা শোনো, চলো আমরা বাজারে একটা পিঠার দোকান দেই। তখন সুখী আর কবুতর দাদা বলল, কথাটা মন্দ বলেনি টুনি, বাজারে তো কোনো পিঠার দোকান নেই, আর এই শীতে যদি পিঠার দোকান দেয়া হয় তাহলে ভালোই বেচা কেনা হবে। তাহলে কাল থেকে শুরু হবে আমাদের নতুন দিন। আমার নৌকাটা আগে যাবে, দেখিস তুই? না না, তুই দেখ, আমার বাগানো নৌকাটাই আগে যাবে। এভাবে তারা নদীর কিনারে নৌকা দিয়ে খেলা করতে থাকে। আর তখনই সে পথ দিয়ে কালু তাদের দেখে বাজারে চলে যায়। আর বাজারে গিয়ে সে যা দেখতে পায়, এতে করে তার মাথায় বাজ পড়ে যায়। বাপরে বাপ, এ তো দেখছি নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। টোনাকে দোকান থেকে বের করে দিয়ে ভুল করেছি, আর ওদের দোকানে যা ভিড় দেখছি, এতে করে তো আমার চেয়েও বেশি টাকা ইনকাম করবে। দাঁড়াও গো দাঁড়াও, একটু অপেক্ষা করো, একে একে সবাই টুনির হাতের পিঠা পাবে। না না, আমাকে কিছু একটা করতে হবে, এই তো পেয়েছি একটা বুদ্ধি। টোনা, এবার তোর ব্যবসা শুরুর আগেই শেষ। টোনা টুনি, সর্বনাশ হয়ে গেছে রে, তাড়াতাড়ি ওঠ, সর্বনাশ হয়ে গেছে। কি 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 সর্বনাশ হয়েছে কালু দাদা? আমি বাজারে আসার সময় দেখলাম তোদের ছানা টুকি নদীতে পড়ে গেছে। যা যা, এক্ষুনি গিয়ে বাঁচা, যা, নয়তো ডুবে যাবে। না, আমার টুকি, আমার টুকি। আমি তো এটাই চেয়েছিলাম, এবার আমি তাড়াতাড়ি করে আমার কাজটা সেরে ফেলি। টুকি মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমার এবার কি হবে? আমি তো সেই
কখন থেকে এখানেই খেলা করছি। চলো টুনি, কালু দাদা আমাদের মিথ্যে বলেছে, নিশ্চয়ই মাথায় কোনো খারাপ বুদ্ধি এঁটেছে। এতক্ষণে তারা বুঝে গেছে যে কালু আসলে তাদের মিথ্যে বলেছে, তাই তারা আবারও বাজারের দিকে যেতে থাকে। অন্যদিকে কালু এই সুযোগে টুনির তৈরি চালের গুঁড়ার মিশ্রণ নষ্ট করতে ধরলে সেখানে সুখী চলে আসে। দাঁড়াও কালু দাদা, এসব তুমি কি করছো শুনি? হ্যাঁ, তোমার সাহস তো দেখছি কম নয়। মানে সুখী, আমি তো এমনি এখানে। চুপ করো, কি এমনি এখানে? হ্যাঁ, তুমি তো হাতে নাতে ধরা পড়েছো। তুমি তো এক্ষুনি টুনিদের চালের গুঁড়ার মিশ্রণ নষ্ট করতে যাচ্ছিলে। ও তাহলে এই ব্যাপার, এই কুকর্ম করার জন্য আমাদের মিথ্যে বলে নদীর ধারে পাঠিয়ে দিয়েছিলে। কি তোরা চলে এসেছিস? আমাকে ক্ষমা করে দে, আমি তোদের মিথ্যে বলেছিলাম। তোমার ক্ষমা নেই, তুমি শুধু আমাদের মিথ্যে বলনি, আমাদের ক্ষতি করতেও চেয়েছো, আর তাই তোমাকে শাস্তি পেতেই হবে। এরপর তারা কালুকে উচিত শিক্ষা দিলে কালু পালিয়ে যায়, আর টোনাটুনি সুখীর সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো সরলদের সাথে অন্যায় করলেও তাদের উপর থেকে সৃষ্টিকর্তার আশীর্বাদ সরানো যায় না, বুঝলে? এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।